সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মোর্শেদুল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় জামায়াত উপলব্ধি না কৌশল। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি। রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। রয়েছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, চেয়ারপারসন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ RDC, এবং রয়েছেন ব্যারিস্টার তানজিবুল আলম, আইনজীবী, সুপ্রিম কোর্ট। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনার শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ আশেপাশের এলাকায় গ্যাস নেই। সরবরাহ বন্ধের পর এলো নোটিশ। তিতাসের খামখেয়ালিতে চরম দুর্ভোগ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জুবায়েতপন্থীরা শেষ করলেন বিশ্ব ইজতেমা। শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখ লাখ হাত। রোববার শুরু সাতপন্থীদের ইজতেমা। যুদ্ধাপরাধীদের বিচার এড়াতে দল বিলুপ্ত করে রাজনীতিতে ফেরার চিন্তা জামায়াতের, কোনো কৌশলী কাজে দেবে না বলেছেন আইনজীবীরা। কক্সবাজারে সাবেক MP বদির 4 ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ। এদিনও ঢাকাগামী বাস থেকে 40,000 পিস ইয়াবা সহ আটক 1। এবং ঠাকুরগাঁওয়ের বহরমপুরে গ্রামবাসী সাক্ষ্য নিচ্ছে তদন্ত কমিটি। মামলার পর গ্রেফতার আতঙ্কে পুলিশশূন্য পুরো এলাকা। আমরা আলোচনায় আসব, তবে তার আগে একটু শ্রদ্ধা নিবেদন করে আসব। আমরা জানি যে গত রাতে প্রয়াত হয়েছেন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদ। তার লেখনীর মধ্য দিয়ে তিনি আমাদের ভীষণভাবে নাড়া দিয়েছিলেন একটা সময়, এবং আমার মনে আছে অসংখ্য কবিতা, তার সোনালী কাবিন, অসংখ্য বই আছে কবিতার। তার গল্প গদ্যে তিনি অসাধারণ ছিলেন। আমার মনে আছে আমার তরুণ বয়সে তার পানকৌড়ির রক্ত গল্পটা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছিল। এবং অনেক অনেক গল্প তিনি লিখেছেন। জলবেশ্যা নামে একটা খুবই সাহসী গল্প কিন্তু তিনি লিখেছিলেন ওই সময়ে। যদিও শেষ দিকে উনি হয়তো কিছুটা তার অবস্থানগত কারণে কিছুটা বিতর্কিত হয়েছিলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা কবি আল মাহমুদকেই শ্রদ্ধা জানাতে চাই। সেই কবি, বাংলা ভাষার অমর কবি আল মাহমুদ, তিনি আমাদের মধ্যে থাকবেন চিরজীবন। আল মাহমুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সম্পাদকীয়। আমরা আজকে আমাদের শিরোনাম তো জানলাম যে কী নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখছি কয়েকদিন ধরেই আলোচনায় জামায়াত প্রসঙ্গ আসছে। জামায়াতের মধ্যে নানা রকম কথাবার্তা চলছে নিজেদের মধ্যেই, এবং একটি খুবই বড় দাবি তাদের একটা মহল থেকে উঠেছে যে ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা প্রার্থনা, এবং নতুন রূপে অনেকে বলছেন দলটিকে বিলুপ্ত করে দিয়ে নতুন দল গঠন করা, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা জানি যে এর মধ্যে জামায়াতের অন্যতম একজন প্রধান নেতা, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনিও পদত্যাগ করেছেন, এবং পদত্যাগে তিনি কিন্তু এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। এখন এই যে জামায়াতের এই অবস্থান, এটাকে কি আমরা তাদের উপলব্ধি বলবো, নাকি আসলে এটা তাদের নতুন কৌশল? আমি মোফাজ্জল করিম আপনাকে এই আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আপনি যেটাকে জামায়াতের কৌশল না উপলব্ধি বলছেন, সেটা আপনি বোধহয় যে রাজ্জাক সাহেবের বক্তব্য বা তার পদত্যাগ ইত্যাদির প্রেক্ষাপটে বলছেন আর কি। আমার মনে হয় রাজ্জাক সাহেব যে কথাগুলো বলছেন এবং তার একটা ব্যাখ্যা, তিনি দীর্ঘ একটা বিবৃতি বা একটা লেখাও লিখেছেন এর উপরে, তার থেকে মনে হয় ব্যাপারটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা জামাত দলের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা ক্ষমা প্রার্থী, এরকম নয় না। কিন্তু আমরা যেটা শুনেছি যে দলের একটি অংশ, হ্যাঁ, সেটাই এমন না। আমি বলছি এটা কোনো প্রাতিষ্ঠানিক বা দলগত কোনো ঘোষণা নয় যে আমরা ক্ষমা প্রার্থনা করছি। যদি করতো তাহলে সেটার দোতনাটা অন্যরকম হতো, তাই না? এটা
ওদের সিনিয়র সেক্রেটারি জেনারেল নাকি সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, উনি 2013 সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের দলের, সন্দেহ নাই, এবং একজন বিজ্ঞ আইনজীবী। এখন এখানে তার এই আজকের যে একটা পত্রপত্রিকা এসছে, এই বিবৃতির বা এই বক্তব্যের পরে প্রতিক্রিয়াটা তার দলের মধ্যে কীরকম হয় সেটা আমাদেরকে দেখতে হবে আর কি। দলের পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে কি আমরা গভীরভাবে মর্মাহত বা সেগুলো বলা হয়েছে। দুঃখিত এই সমস্ত বলা হয়েছে, কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য আসেনি। তো সেটার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আমরা যতটুকু জানি বা যত কিছু যেমন শুনে আসছি, দলের মধ্যে এই ক্ষমা প্রার্থনা, ভুল স্বীকার করা ইত্যাদি নিয়ে রীতিমতো মতদ্বৈধতা রয়েছে। যারা একটু বেশি সিনিয়র বা যারা সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় যাদের কিছু কিছু ভূমিকা পালনের ইতিহাস আছে, এবং যারা কট্টরপন্থী, কিছুতেই তারা বদলাবেন না, মৌলবাদী টাইপ, এরা মোটামুটি মানে তারা ক্ষমা টমার পক্ষে নাই। দু একজন বলেছে না ক্ষমা চাইব কেন, এরকম কথাও তাদের মধ্য থেকে এসছে। কিন্তু এই ভদ্রলোকের লেখনী পড়ে যা আমি দেখলাম আজকে আর কি, তার লেখা থেকে আর কি, যে তিনি নাকি প্রথম থেকেই তিনি চেষ্টা করেছেন। তিনি বলতে যে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি ক্ষমা চাইতে অসুবিধাটা কোথায়? ভুল করেছে তো আব্দুর রাজ্জাক সাহেব করেছেন কিনা জানি না, অন্যরা গোলাম আজম বা মতিউর রহমান নিজামী কি মুজাহিদ এরা করে থাকতে পারেন, কিন্তু তারা সবাই গত হয়ে গেছেন। এখন যারা আছে তাদের বেশিরভাগই হচ্ছে গিয়ে আপনার তরুণ প্রজন্ম, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আর কি। এদের তো অনেকের জন্মই হয়নি তখন, অতএব তারা বলতে অসুবিধা কোথায়? যার জন্য এই বিভ্রান্তিটা তারা বহুকাল যাবৎ সৃষ্টি করে রেখেছে। বিভ্রান্তিটা কি? যে এরা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যদি বলতেন যে না নিশ্চয়ই আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, তখন আমাদের ভুল হয়েছে, তাহলেই তো অনেকটা আর কি জিনিসটা সহজ হয়ে যায়। তো এটা এখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথাবার্তা যেটা মনে হচ্ছে আমার কাছে আর কি, দলটা এমনিতেই মৃত্যুশয্যায় শায়িত, এবার বোধহয় খুব অতি শিগগিরই তারা প্রাণত্যাগ করবে এই দলটা আর কি। এটার আর কোনো বিশেষ সম্ভাবনা দেখি না। এবং তারপরে এদের কি মানে ব্র্যাকেট দিয়ে দিয়ে বাংলা কি জামাতে ইসলামী ব্র্যাকেটে রাজ্জাক, জামাতে ইসলামী ব্র্যাকেটে মকবুল ইত্যাদি হয় কিনা দেখার বিষয়। তবে সম্ভবত তারা জামাতে ইসলামীর নামটাই আর রাখবেন না, কারণ এটা এখন দেশের মানুষ সাধারণভাবে তারা বুঝে গেছে যে এটা এমন একটি দল, যে দল যতই ভালো ভালো কথাবার্তা বলুক না কেন, তাদের ব্যক্তিগত আচার আচরণ যাই হোক না কেন, তারা মুক্তিযুদ্ধের সময় তারা বিরুদ্ধাচরণ করেছে এবং তাদের কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এবং তারা ওই ঘাতকদের তারা সহযোগিতা করেছে। অতএব সেই কারণে এদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে খুবই কম, মানে নাই বললেই চলে আর কি। ধন্যবাদ। আমি মেজবা কামাল আপনার কাছে আসবো। আসলেই কি ক্ষমা চাইলেই কি সব শেষ হয়ে যাবে? মানে জামায়াতের যে আদর্শ সেটা তো থাকবেই, এবং সেটা জানি সেই আদর্শের বলে বলিয়ান হয়েই তো তারা 71-এ সেই হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানিদের দোষর হিসেবে। তো আপনার কি মনে হয়? না, নিশ্চয়ই ক্ষমা চাইলেই সব শেষ হয়ে যাবে না। ক্ষমা চাইলেই সেটা মানে তাদের যে সেটা উপলব্ধির জায়গা থেকে তারা চাইছে না কৌশলের জায়গা থেকে সেটা চাইছে, সেটা বুঝতে হবে। ক্ষমা চাইলে সেটা শেষ হবে না। এই যাবৎকাল তার যিনি ক্ষমাটা চেয়েছেন, আমি ভাই যেটা দিয়ে শুরু করেছিলেন আমি এখানে একটু আসতে চাই যে আসলে যে ক্ষমা চেয়েছেন এটা কিন্তু ব্যক্তির অভিমত, এটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অভিমত, এটা কিন্তু জামাতে ইসলামের অভিমত নয়। কাজেই আপনার ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত জামাতে ইসলাম এখনো নেয় নাই। হ্যাঁ, হয়তো রাজ্জাক সাহেব মনে করছেন এটা নিচ্ছেন, কিন্তু রাজ্জাক সাহেবের যে চিঠি, সেই চিঠির যা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, তা থেকে আমি যা পড়েছি তাতে করে কিন্তু দেখছি যে তার কনসার্নটা যতখানি না আপনার যুদ্ধাপরাধে অংশগ্রহণ করার ব্যাপারটা নিয়ে, তার চেয়ে বেশি কিন্তু তার কনসার্নটা হচ্ছে যে পরবর্তী প্রজন্মকে দায়মুক্ত করার জন্য তিনি এটা করছেন।
তার মানে আসলে একাত্তরের যে ভূমিকা, জামাতে ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা জামাতে ইসলামকে শুধু প্রশ্নবিদ্ধ করেনি, আজকে তাকে একেবারেই ধ্বংসের প্রান্তসীমায় এসে দাঁড় করিয়েছে। তাদের সমস্ত রকমের প্রচেষ্টা, তাদের দেশের ভেতরে অর্থনৈতিক যে তৎপরতা, দেশের বাইরে থেকে অর্থনৈতিক যোগান, এমনকি বিশ্ব পরিস্থিতি যখন আপনার মৌলবাদের অনুকূলে, এরকম অবস্থার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে জামাতে ইসলাম আজকে একটা রাজনৈতিক দল হিসাবে একটা মৃতপ্রায় সংগঠনে পরিণত হয়েছে। এখন এটা সময়ের ব্যাপার, এবং যে কখন এই দলটি রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করবে। এবং শুধু জামাতে ইসলাম নয়, জামাতে ইসলামকে যারা ধারণ করেছে, লালন করেছে, তারাও কিন্তু, বিএনপি নামের যে রাজনৈতিক সংগঠন, তারাও কিন্তু আজকে মৃত্যুসজ্জায়। তো এরকম একটা অবস্থায় আজকে প্রবল চাপের মুখে তারা, তো এটা একটা শেষ রক্ষার কৌশল হতে পারে যে আপনার, যেহেতু জামাতে ইসলাম নামে আর রাজনীতি করা যাচ্ছে না, সুতরাং আপনার নাম বদল করে যদি রাজনীতিটা করা যায়, এবং সেই ক্ষেত্রে আপনার এই যে জামাতে ইসলামের নাম বদল করার যে বিষয়টা, এটা তো নতুন কিছু না। আপনার জামাতে ইসলাম বা এই ধরনের সংগঠনগুলো অতীতে বিভিন্ন জায়গায় নাম বদল করেছে। যেমন আমরা দেখছি যে তুরস্কে এরদোয়ান, তিনি তার দলের নাম জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি করেছেন। তারপরে মিশরে মুসলিম ব্রাদারহুড, যে ইখওয়ানুল মুসলিমিন, তারা তো নাম বদল করেছে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নির্বাচনেও জিতেছে। জামাতে ইসলামী হিন্দ নাম বদল করেছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া করেছে। কিন্তু আপনি যদি তার কন্টেন্ট অ্যানালিসিস করেন, যে তাদের যে রাজনৈতিক অবস্থান ছিল, সেই রাজনৈতিক অবস্থান, যে আদর্শিক যে অবস্থান ছিল, সেই আদর্শিক অবস্থান থেকে কি তারা সরে এসছে? মোটেই সরে আসেনি। এগুলো হচ্ছে আসলে মানে নিজের জনগণকে ধোঁকা দিয়ে নিজের দলের যে আপনার গ্রহণযোগ্যতা, সেটাকে বাড়ানোর একটা কৌশল, এবং সেটা করে তারা কোথাও কোথাও সফল হয়েছে। কিন্তু আমি মনে করি কি, যে দেখুন, আপনি মিশরের সাথে এ ব্যাপারে বাংলাদেশকে তুলনা করাটা ঠিক হবে না। বাংলাদেশ এটা ঠিক যে ধরেন ধর্মের অ্যাপিল আছে, কিন্তু তাই বলে ধর্মভিত্তিক রাজনীতির অ্যাপিল কি আছে? যদি থাকতো তাহলে তো পাকিস্তান, যেটা ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পাকিস্তানের তো আপনার এই ভূখণ্ড থেকে এভাবে অপমৃত্যু হতো না। আমি মনে করি যে বাংলাদেশের মাটি, মানুষ, বাংলাদেশের সংস্কৃতি, সংস্কৃতির শেকড়, এই বিষয়গুলো সম্পর্কে যারা ধারণা রাখেন, তারা এটা স্পষ্টই বুঝবেন যে এখানকার সংস্কৃতি কিন্তু আপনার এই যে ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা করার জন্য কখনোই উপযোগী নয়। এবং যেটা হয়েছে 47-এ সাময়িকভাবে হয়েছে, কিন্তু সেটাও আপনার, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কাজে সেদিক থেকে আমি মনে করি যে এইখানে আপনার নাম পরিবর্তন করে যে যদি নতুনভাবে আবির্ভূত হয়, তাতে খুব একটা সুবিধা হবে না। আমার আরও একটা দুটো কথা বলার আছে, যে এই যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আপনি দেখুন ওনার যে স্টেটমেন্ট, উনি তার স্টেটমেন্টের মধ্যেই কিন্তু তিনি বলছেন যে তিনি আপনার এটার বিরোধিতা নাকি আগে করেছেন। আচ্ছা, তিনি যদি আগে বিরোধিতা করে থাকেন, তাতে কী বা আসে যায়? হ্যাঁ, বিরোধিতা তিনি মানে এক হচ্ছে করেছেন কিনা আমরা জানি না, আর দুই নাম্বার করলেও তিনি কখনো পাবলিকলি সেটা করেন নাই। আর আপনার সেই তিনি একদিকে বলছেন তিনি বিরোধিতা করেছেন, কিন্তু তার ভূমিকাটা কী ছিল? তিনি কিন্তু 71-কে যদি প্রত্যাখ্যানই করবেন, মানে 71-এ জামাতে ইসলামের ভূমিকাকেই যদি প্রত্যাখ্যান করবেন, তাহলে তিনি আবার 71-এর যুদ্ধাপরাধীদেরকে রক্ষার জন্য তিনি যে জীবনপণ সংগ্রামটা করলেন, হ্যাঁ, তিনি তো তার সর্বত শক্তি দিয়ে, হ্যাঁ, তার একজন আইনজ্ঞ হিসেবে তার যতখানি দক্ষতা, ক্ষমতা, সব কিছু দিয়ে তিনি তো চেষ্টা করেছেন। আইনজ্ঞ হিসেবে করেছেন, আমেরিকার লবিস্ট নিয়ে, হ্যাঁ না, আমেরিকা মানে তিনি এখানে চেষ্টা করেছেন। তো তিনি যদি আসলেই 71-এ জামাতের ভূমিকাকে মানে যদি তিনি মানে মানে তিনি যদি প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি 71-এর অপরাধীদেরকে রক্ষা করার জন্য
তিনি এভাবে উঠে পড়ে ভূমিকা রাখলেন কেন? সেটা তো তার মানে হচ্ছে যে তিনি আসলে সেই ৭১-এর ভূমিকা, সেই অপরাধীদের ভূমিকাকে তিনি ধারণ করেন, তিনি সেটাকে সঠিক মনে করেন। এটা একটা। আর আরেকটা জিনিস দেখুন যে শুধু তাই নয়, আপনি যে কথাটা ইঙ্গিত দিলেন যে শুধু লবিস্ট নিয়োগ না, গোটা জামাতের এই যে ৭১-এর ভূমিকা নিয়ে তাকে ডিফেন্ড করার জন্য বিশ্বব্যাপী যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংয়ের মধ্যমণিও তো তিনি, এটা তো জানি আমরা, এটা দেশের মানুষ জানে। তো তিনি কিন্তু জামাতের ৭১-এর ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন সারা পৃথিবীতে। তো সেইখানে আজকে হঠাৎ করে তার এই জ্ঞানোদয় হলো যে আপনার ৭১-এর ভূমিকা গ্রহণযোগ্য না। আসলে একটা নতুন মানে আপনার আবরণে, একটা নতুন ছদ্মাবরণে, একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে একটা রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় তিনি হয়তো আবির্ভূত হবেন। তিনি অবশ্য হয়তো তিনি বলেছেন, হয়তো না, তিনি বলেছেন যে তিনি কোনো নতুন দল করতে চান না, কিন্তু সেটা তার মানে বাতকা বাত হতে পারে। আমরা আরও সময় গেলে আমরা বুঝতে পারবো কি হবে। এবং এখন আপনার এই যে বিএনপি জামাত যখন রাজনৈতিকভাবে ভীষণ চাপে পড়েছে এবং এখানে একটা বিরোধী রাজনীতিক শিবিরে যে শূন্যতা তৈরি হয়েছে, এই জায়গায় আপনার জায়গাটাকে পূরণ করার জন্য বিভিন্ন মহল থেকে তৎপরতা আছে। এবং সেই জায়গাটাতে হয়তো নতুন নামে কিন্তু সেই পুরনো সেই জিনিস দিয়েই, হ্যাঁ, বা হয়তো আপনার মানে একটা নতুন ফেস আর কি, একটা স্মার্ট ফেস দিয়ে তারা হয়তো আপনার আধুনিক ইসলামের কথা বলে তারা হয়তো আপনার সামনে আসার চেষ্টা করবেন। কিন্তু তাতে করে খুব একটা লাভ হবে কি? কারণ তিনি তো, তার অতীত কি, তার ভূমিকা কি, হ্যাঁ, সেগুলো তো দেশের মানুষ মনে রেখেছে। ধন্যবাদ। আমি ব্যারিস্টার তানজিবুল আলম আপনার কাছে আসব। আপনার কাছে প্রথমত আমি আইনজীবী হিসেবে একটা প্রশ্ন করব যে আমরা শুনছি যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার, আইনগতভাবে নিষিদ্ধ করার একটা উদ্যোগ দীর্ঘদিন যাবত আলোচনা আসছিল এবং সম্প্রতি আইনমন্ত্রীও বলেছেন যে এটি সময়ের ব্যাপার মাত্র, এটি হয়তো আইন সংশোধন করে নিষিদ্ধ করা হবে। সেইখান থেকে বাঁচার জন্য, নিষিদ্ধ হওয়া থেকে বাঁচার জন্য কি এই প্রচেষ্টা কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন যে এত কি সহজ, যা আমরা যেটা বলছি যে জামায়াত বিলুপ্ত হয়ে যাবে বা জামায়াতের অস্তিত্ব সংকটের মধ্যে আছে, আমার কাছে কিন্তু মনে হয় না। কারণ বিএনপিকে আর জামায়াতকে এক করে দেখা কিন্তু আমার মনে হয় ঠিক হবে না। বিএনপি একটা জগাখিচুড়ি দল, আমি যদি বলি সেই অর্থে আদর্শিক দিক থেকে, কিন্তু জামায়াত কিন্তু মানে অনেক গভীরে তাদের অবস্থান এবং জামায়াত কিন্তু চিন্তা করে অনেক দূরের চিন্তা করে। তো তারা কি এত সহজে তাদের রাজনীতি, আমরা যদি বলি তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, এটা কি হবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আজকের যে আলোচনার বিষয়ে আমরা যেটা বলছিলাম প্রথমে, যে জামাতের যে আজকে যে রাজ্জাক সাহেবের যে চিঠিটা এবং এই চিঠির প্রেক্ষিতে জামাতের ভবিষ্যতের যে আমরা আলোচনাটা করছি, এটা কি আসলে উপলব্ধিজাত নাকি কৌশল হিসেবে? এক কথায় যদি আমার উত্তর দিতে হয়, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে এটা একটা কৌশলেরই অংশ। কারণ উপলব্ধি যদি হতো তাহলে আপনার এই 2018 সালের শেষে কিংবা 2019 সালের শুরুতে ইলেকশন শেষ হওয়ার পর এবং সেই ইলেকশনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরির পরে আপনার উপলব্ধি যদি হয়ে থাকে, তাহলে বুঝতে পারছি এই উপলব্ধিটা আসলে কৌশলেরই অংশ। কারণ তার যদি এই উপলব্ধিটুকু থাকে যে জামাত এতদিন ধরে তার ৭১ ভূমিকার জন্য মাফ না আছে, ক্ষমা না আছে, ভুল করেছে, তাহলে উনি গত ৮ বছর ধরে তো ইংল্যান্ডে অবস্থান করছিলেন, কখনো তো এই কথাটা উনি প্রকাশ্যে বলেন নাই। উনি এই ইলেকশনটা পর্যন্ত অপেক্ষা করছিলেন যে আমি এখন কি করব। তো এখন এই ইলেকশনের বিষয়ে পরে যখন আসলো যে ওনার উপলব্ধি হলো যে আসলে জামাত এখন বিকাম টু হেভি এ বার্ডেন এবং একটা মানে নোটোরিয়াস হয়ে গেছে, এই উপলব্ধিটা ওনার আরও ভালো করে এসছে যখন দেখলো যে বিএনপির সাথে গণফোরাম কিংবা সমমনা অন্যান্য দলগুলা ঐক্যফ্রন্ট করতে রাজি আছে, কিন্তু ওখানে জামাতকে নিতে রাজি না। কিন্তু আপনি ডক্টর কামাল হোসেন কিংবা ঐক্যফ্রন্টের অন্যান্য মেম্বারদেরকে জিজ্ঞেস করেন যে জামাতের যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোটার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, এটা ওনারাও জানেন। এবং আপনি যদি সেই নাম্বারিং গেমের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু ঐক্যফ্রন্টের অন্যান্য যারা শরিক দল আছে তাদের চেয়ে জনপ্রিয়তার দিক থেকে তারা অনেক বেশি।
তো এখন এই জিনিসটা জামাতের পার্সপেক্টিভ থেকে তাদের এই উপলব্ধিটুকু আসলো, এবং ছোটোখাটো দলগুলো আমাদের মতো এরকম যদি থার্ড ফোর্সের কথা বলি নাম্বারের দিক থেকে, ওরা তারা তৃতীয় অথবা চতুর্থ বিগেস্ট পলিটিক্যাল পার্টি, তারাও আমাদেরকে পৌঁছে না। তার মানে কি জামাত নামটা এত খারাপ হয়ে গেছে, এবং এটা দিয়ে আসলে ফিউচারে আর আমাদের মার্কেটিং সম্ভব না। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি রাজ্জাক সাহেব সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, আমি ওনাকে গত 22 বছর ধরে চিনি। তো হি ইজ এ ভেরি গুড কর্পোরেট লয়ার। কর্পোরেট লয়ারের ক্ষেত্রে যারা হয়, উনি অনেকগুলো আপনার ট্রেডমার্কের মামলা করেন। ট্রেডমার্ক জিনিসটা হচ্ছে যে আপনি যখন একটা সিম্বল গ্রহণ করবেন, যদি দেখেন যে ওই সিম্বলটা টক্সিক হয়ে গেছে, তাহলে আপনার ফার্স্ট রিয়াকশনটা হচ্ছে আই হ্যাভ টু এলিমিনেট দ্যাট, আমাকে ক্যামোফ্লাজটা চেঞ্জ করে আমাকে নতুন মুখে হাজির হতে হবে। সেই জন্য আপনারা দেখেন সবসময় মার্কেটিং একটা বিগ স্ট্র্যাটেজি, যখন একটা ব্র্যান্ড টার্নিশড হয়ে যায় তখন ওইটা দিয়ে আর মার্কেটিং চলে না। তো এইটা রাজ্জাক সাহেবের অনেক আগে উপলব্ধিটুকু এসছে, কিন্তু উনি হয়তো চেষ্টা করতেছিলেন বাকিদেরকে নিয়ে জিনিসটা করবেন। আমার যে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড দেখে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে জামাতের মধ্যে দুইটা ধারা সবসময় ছিল। একটা ধারা হচ্ছে যে আমরা নতুন করে শুরু করি এবং আমাদের যে অতীত ইতিহাসটাকে মুছে ফেলি। তো এই যুদ্ধাপরাধীদের বিচার এবং ফাঁসি টাসি এগুলো হওয়ার আগে তাদের ধারণা ছিল জামাত নামটা নিয়ে আমরা ক্ষমা প্রার্থনা করে বলবো যে আমরা তো আর যুদ্ধাপরাধ করি নাই, আমরা নতুন প্রজন্ম, তারা আইডিওলজি দিয়ে মানুষকে কাছে আনার চেষ্টা করবে। কিন্তু ওইখানে যে জিনিসটা ছিল যে জামাত নেতৃত্বের যদি আপনি পোর্টফোলিওটা দেখেন, যারা বিভিন্ন পদ অলঙ্কৃত করছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা ছিল ৭১-এর ক্ষেত্রে। তো তারা তাদের ওইটাকে যদি অস্বীকার করেন, তাহলে কিন্তু তাদের পলিটিক্যাল ডেড ওখানে হয়ে যায়। তো ওরা যারা, আমি বলবো বয়োজ্যেষ্ঠ যারা ছিল জামাতের, তারা কখনোই তাদের নিজেদের পলিটিক্যাল সুইসাইডটা করতে চাচ্ছিলেন না। ওয়ারেস যারা নতুন করে জামাতে এসছে এবং নেতৃত্বে এসছে, তাদের চিন্তা ছিল এইসব ড্যাডউডকে দিয়ে যদি আমরা আগাইতে চাই তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ এরা আসলে পার্টির জন্য একটা বার্ডেন হয়ে গেছে। এবং আপনি বলতে পারেন যে এই যে নতুন প্রজন্মের যারা, আমি বলবো যে মানে মডার্ন ফর্ম অফ একটা রিলিজিয়াস আইডিওলজি নিয়ে আগাইতে চায়, তাদের পুরুদা হচ্ছেন এই আপনার রাজ্জাক সাহেবই। তো রাজ্জাক সাহেবের সাথে এখানে আমি কয়েকজনের নাম বলতে পারি র্যান্ডমলি, যেমন ধরেন আপনার এই যে হামিদুল ইসলাম আজাদ সাহেব আছেন, উনিও আমরা বলতে শুনেছি যে বিভিন্ন ফোরামে যে জামাত যারা ৭১-এ যুদ্ধ অপরাধ করেছে কিংবা ৭১-এ যাদের ভূমিকা ছিল সেই জামাত আর আমাদের যে জামাত এক না, কারণ আমাদের জন্ম হয়েছে ওই কন্টেম্পোরারি ওই সময়টাতে আমাদের মানে আপনার স্বাধীনতার বিরুদ্ধে কোনো ভূমিকা রাখার কোনো স্কোপই ছিল না। তা হয়তো তারা ওই আইডিওলজিকে ধারণ করে এবং ওনারা যদি বয়প্রাপ্ত ওই সময় হইতেন তাহলে রাজাকার আলবদরই হতেন, কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে তাদের পক্ষে এই ডিফেন্সটা নেওয়া সম্ভব। তো তারা ওই জিনিসটা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু যখন দেখলেন যে নতুন এবং পুরাতনের দ্বন্দ্বে তারা পুরাতনরাই বেশি পাওয়ারফুল, সে কারণে আপনার তাদের পক্ষে আর জিনিসটা সম্ভব হচ্ছিল না। আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে যে জামাত একই সাথে অনেকগুলো স্ট্র্যাটেজিক্যালি কিংবা জামাতের যারা নতুন নেতৃত্ব এবং বর্তমান প্রজন্মে যে জামাতকে কী পরিমাণ ঘৃণা করে সেটা তারা মানে ডেইলি উপলব্ধি করছে বলে আমার মনে হয়। তো ওরা যেটা মনে করতেছে সেটা যে তাদের সার্ভাইভালের জন্য, কারণ তাদের একটা পলিটিক্যাল কেরিয়ার অলরেডি অনেক দূর এসছে, ওরা তো আর সাথে সাথে বন্ধ করবে না। তো কেউ যদি মনে করে যে জামাত আসলে শেষ হয়ে গেছে, নট নেসেসারি, জামাত নামটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু জামাত নিজেদেরকে অন্য ফর্মে নিয়ে আসবে। এবং আমার প্রেডিকশন যেটা সেটা হচ্ছে ওখানে ওরা কোনো ধর্মীয় নাম নেবে না, ওরা একটা নিউট্রাল একটা নাম নেওয়ার চেষ্টা করবে, যেটা দিয়ে তাদেরকে কোনোভাবে আর জামাতের পূর্বতন ভূমিকা যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাসোসিয়েট করা না যায়। এবং যেমন ধরেন আপনার ব্রাদার মুসলিম ব্রাদার ইখওয়ানুল মুসলিমিন যেরকম তাদের নামটা এমনভাবে নিয়েছিল, ফ্রিডম অ্যান্ড জাস্টিস, খুবই ক্যাচি দুইটা শব্দ দিয়ে করেছিল, কিন্তু বাকি সবাই জানতো আপনার নাম যেরকম হলো মানে নতুন বোতলে পুরনো মদ যেরকম আসে, তো এরকম নতুন নামে পুরনো জামাতে আসবে। তাদের যে মনোভাব, যে স্বাধীনতা বিরোধী মনোভাব এবং ক্ষমা প্রার্থনা না করা তাদের কৃতকর্মের জন্য, ওই মনোভাব নিয়ে তারা সামনের দিকে আগানোর চেষ্টা করবে। কিন্তু যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে আমরা যে ক্রমাগতভাবে যেটা দেখতে পাচ্ছি, আপনার বিভিন্ন কারণে নতুন যে প্রজন্ম তারা পলিটিক্সের প্রতি বীতশ্রদ্ধ, কিন্তু ওই সময়ে গিয়ে যদি তারা এরকম একটা ক্লিন ইমেজের কাউকে নিয়ে আসে তাহলে কিন্তু তাদের একটা ভালো সম্ভাবনা আছে। এটা কি কারণে সম্ভাবনা আছে? আপনি যদি জামাতের কর্মকাণ্ড দেন, জামাত হচ্ছে খুবই ক্যাডার ভিত্তিক একটা সলিড পলিটিক্যাল পার্টি এবং স্তর স্তর অনুযায়ী তারা তাদের দায়িত্বগুলো পালন করে। ওই মনোভাব আপনি যদি চিন্তা করেন, 75-এর পরে আপনার জামাত তার কার্যক্রম শুরু করেছে এবং প্রথমে ইভেন জামাতের নামও তাদের ছিল না,
ওরা ক্রমাগতভাবে বিভিন্ন পর্যায়ে মানে একটা স্ক্র্যাচ থেকে একটা পার্টিকে কোন পর্যায়ে নিয়ে আসে, 91-এ এসে তারা 18 সিট পেয়েছে, জামাত আপনার বিএনপির সাথে গোপনে অ্যালায়েন্স করে এবং প্রকাশ্যেও করে নাই। তো দে নো ভেরি ওয়েল যে বাংলাদেশের পলিটিক্সে কিভাবে ক্যামোফ্লাজ নিতে হয়, কিভাবে মানুষকে ভুলে ভালে আপনার মানে মাস্ক পরে কিভাবে তাদেরকে কনফিউজ করা যায়, এবং ধর্মের বাণী ধর্মকে কিভাবে ইফেক্টিভলি ব্যবহার করা যায়। এবং এমনও হতে পারে ওরা এটাও রিয়েলাইজ করতেছে আসলে বাংলাদেশের কোনো ধর্মীয় পার্টি আপনার ফ্রিঞ্জের বেশি যেতে পারে নাই। এই যে বাংলাদেশে তো শুধু জামাত ইসলামী না, অন্যান্য অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা কেউই আপনার একটা পকেটের বাইরে যেতে পারে নাই। তো জামাত এটাও মনে করতে পারে যে আমরা যদি শুধুমাত্র ধর্মভিত্তিক আপনার রাজনীতি করি তাহলে আমরা আগের যে পার্সেন্টেজ আছে তার চেয়ে বেশি যেতে পারবো না। তার চেয়ে যদি বেশি যেতে হয় তাহলে তাদেরকে আসতে হবে অ্যান্টি আওয়ামী লীগ মনোভাব, এবং বিএনপির কিছু ভোট তাদেরকে ক্যাপচার করার চেষ্টা করবে। বিএনপিতে অনেকেই সাপোর্টার আছে যারা কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ কিন্তু আবার মুক্তিযুদ্ধকে ওন করে, তো তাদের পক্ষে জামাতে যাওয়া এতদিন সম্ভব ছিল না। কিন্তু এখন যদি ওই নাম বাদ দিয়ে আপনার আসে তাহলে কিন্তু বিএনপির অনেক ভোট ওরা হয়তো পেতে পারে কিংবা সাপোর্টার পেতে পারে। আবার আসবো হয়তো। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ মোখলেসুর রহমান বলছিলাম পাবনা থেকে। বলুন। যে আমার প্রশ্ন মোফাজ্জল করিম স্যারের কাছে, জি। যে জামাত যদি সত্যি সত্যি ক্ষমা প্রার্থনা করে তাহলে 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, তাদের পরিবার সদস্যরা কি তাদের সেই শহীদদের কষ্ট থেকে তারা মুক্তি পাবে? এবং 71 সালে জামাতে ইসলামী যে রাষ্ট্রদ্রোহিতা করেছিল, অর্থাৎ এই বাংলাদেশ নামক দেশটির বিরোধিতা করেছিল, সেই বিরোধিতার দায় থেকে কি তারা মুক্তি পাবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। না, প্রশ্নটা তো খুবই সঙ্গত। ক্ষমা চাইলে পরেই যে তাদের পাপমোচন হয়ে গেল তা তো নয়। ফ্যাক্ট রিমেইনস, বিষয়টা তো থেকেই যাবে যে কি 71 সালে এই দলটি বা এই দলের সদস্যবৃন্দ নেতৃবৃন্দ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা পর্যন্ত যদি থাকতো, শুধু একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা ছিল। এখানে যে গণহত্যা হয়েছিল সেটার তারা সহযোগী ছিল পাকিস্তানিদের সঙ্গে, যেটা তখন আমি এটা বলছি বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে বলছি। 1971 সালে সারা বাংলাদেশের লোকসংখ্যা ছিল, অর্থাৎ ইস্ট পাকিস্তানের লোকসংখ্যা ছিল 7.5 কোটির মতো বা 8.5 কোটি। এই 7.5 কোটির মধ্যে বোধহয় আমার মনে হয় না 5%ও, শতকরা 5 জনও পাকিস্তান সমর্থক ছিল না, ভয়ে মুখ খুলতো না, কিন্তু অন্তরে অন্তরে শতকরা 95 জনই ছিল কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি ছিল। এবং এর খেসারত দিতে গিয়ে তাদেরকে এই যে এত 30 লক্ষ লোককে শহীদ হতে হয়েছে, আরও অনেক রকম নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি সইতে হয়েছে। অতএব ক্ষমা চাইলে পরেই যে তারা মানে একেবারে সকলের অন্তর থেকে আচ্ছা মাফ করে দেন, আসেন কোলাকুলি করি, এটার আমি কোনো সম্ভাবনা দেখি না। তবুও এখানে একটা কথা বলে রাখতে চাই, তবুও তারা ইতিহাসে অন্তত তারা লিখিয়ে যেতে চায় যে আমাদের দেরিতে হলে আমাদের উপলব্ধি হয়েছিল যে আমরা ভুল করেছিলাম এবং সেই জন্য আমরা জাতির কাছে আমরা ক্ষমা চেয়েছি। এখানে আমার বিনীত মন্তব্য হচ্ছে যেটা আর কি, আপনাদের কি 50 বছর লাগলো এই উপলব্ধি আসতে আসতে যে আমরা ভুল করেছিলাম? এটা তো বহু আগে করলে পরে আজকে পরিস্থিতিটা অন্যরকম হতো। 50 বছরে কিন্তু আসেনি, জামাত তো এখনো বলে না যে আমরা ভুল করেছি। এখনো বলে না, আমি বলছি এবার সূচনার কথা বলছি আর কি। এই যে উপলব্ধিটা একটা সূচনা হচ্ছে, বা ধরে নিলাম আমরা যে এই কি বলে রাজ্জাক সাহেব তিনি একটা হোমওয়ার্ক করেছেন বা তিনি কিছু কিছু তার অনুসারী সৃষ্টি করে ফেলেছেন, অচিরেই জামাত বলবে হ্যাঁ এতদিন মাপ চাই নাই কিন্তু এখন মাপ চাচ্ছি। যেটাই করুক না কেন, ইট ইজ অলরেডি টু লেট। সামবডি মাইট সে, কেউ হয়তো বলতে পারে ইটস নেভার টু লেট ফর এনিথিং টু ডু সামথিং, কিন্তু এমন কেউ যে যারা খুব বেশি পাপ করে সারা জীবন তারাও মরার আগে তওবা করে যাতে আল্লাহ তাআলা যাতে মাফ করেন আর কি। তো এরকম একটা ব্যাপার হতে ফ্যাক্ট রিমেইনস। মানুষের মনে, যেটা বেশতাজিও বলেছেন, মানুষের মনের মধ্যে যে গভীর ক্ষতটা যেটা আর কি, এটা কখনো যাবে না, এরা যতই ক্ষমা চাক আর যাই করুক না কেন। তবে হ্যাঁ, এরা একটা কৌশলটা হচ্ছে এটাই আর কি, যে গত 47-48 বছরে বা 50 বছরে জামাতে ইসলাম শব্দটি, দলটি অত্যন্ত একটা ঘৃণিত অবস্থানে চলে গেছে। এটা আর যতই মানে ইয়ে দিয়ে আপনার
লাক্স সাবান দিয়ে বা ইয়ে দিয়ে ঘষা মাজা করা হোক না, এটা পরিষ্কার হবে না। অতএব কী করতে হবে, তাড়াতাড়ি এটা বাদ দাও, আর ওইটাকে অন্তরের মধ্যে রেখে আসো আমরা একটা আধুনিক করি। যে কাজটা করা হয়েছে তুরস্কে, যেটা করা হয়েছে মরক্কোতে, তিউনিসিয়াতে, এবং করে কিন্তু সফলতা অর্জন করেছে ওই সমস্ত জায়গায়, তাই নয় কি? এরা সেই ইয়েতেও যেতে পারে। এই হলো গিয়া চিত্রটা আর কি। তবে সাহেব, ব্যারিস্টার রাজ্জাক সাহেব যদি আবার নতুন একটা দল গঠন করেন, যদি এখন তিনি বলছেন যে না আমার দল করার কোনো ইচ্ছে নাই বা দল করবো না, আমি দেশেও ফিরবো না, কোথায় জানে পড়লাম দেশেও ফিরবো না, না উনি দেশে ফিরবেন বলেছেন, আমার ধারণা উনি দেশে ফিরবেন। কোন একটা কাগজে দেখলাম আর কি, তিনি জামাতের বলেছেন সাথে তিনি যাবেন না। ওখানে বসে ডিসঅ্যাসোসিয়েট করতেছেন উনি জামাতকে, যাতে করে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন। আচ্ছা, তো যাই হোক, কোথায় জানি পড়েছি আজকে আমি কোনো একটা কাগজে যে তিনি বলেছেন দেশে ফিরবেন না। ফিরুন আর না ফিরুন, তার মনের মধ্যে এটাও থাকতে পারে যে আমি একটা নতুন দল সৃষ্টি করব, যেটাতে সবাই এসে যোগদান করে বলবে না না বড়ই ভালো মানুষটা, এটা মানে এরকম একটা মানে নিয়ত তার থাকতে পারে। তো মেজবা কামাল, আমি আবার আসবো আপনার কাছে। যেটা আলোচনা হচ্ছিল যে রাজনীতির একটা কিন্তু রাজনৈতিকভাবে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে এখন, মানে প্রকৃত অর্থে বিরোধী দল বলে কিছু নেই। সেই অর্থে যদি দেখি বিএনপির অবস্থা তো একেবারেই মৃতপ্রায় যদি বলা যায়। তো এখন এই জামাত যদি নতুন রূপে একটা তাদের দল বিলুপ্ত করে দিয়ে নতুন রূপে মানুষকে একটা ভাওতাবাজি দিয়ে আবির্ভূত হতে চায়, সেইটা কি ভ্যাকুয়ামটা আবার পূরণ করার একটা আশঙ্কা থেকে যায় কিনা, আপনার কি মনে হয়? শুনুন, এখন তো রাজনীতিতে কখনো শূন্যতা থাকে না, এই শূন্যতাটা পূরণ হয়। এখন কোন শক্তি এই শূন্যতাটা পূরণ করবে সেটা কিন্তু দেখার বিষয়। এখন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখুন না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কংগ্রেসের রাজনীতি যখন আপনার একটা স্বৈরাচারী জায়গায় চলে গেছিল, হ্যাঁ, যখন তারা হ্যাঁ, তখন সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে আজকে বিজেপির উত্থান হয়েছে। হ্যাঁ, তো এবং মাঝখানে একটা অন্তর্বর্তী পর্যায় ছিল যেখানে আপনার একটা সর্বদলীয় মানে আমি বলছি যে প্রগ্রেসিভ দলগুলো আপনার কংগ্রেসের মতো সেন্ট্রিস্ট এবং বামপন্থীদের এক ধরনের একটা অ্যালায়েন্স কিন্তু কাজ করেছিল, কিন্তু সেটা যেহেতু ইফেক্টিভ প্রমাণিত হয় নাই, তারা যেহেতু জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে নাই, সেখানে কিন্তু আমরা দেখছি যে সেইখানে আপনার মানে সেন্টার রাইট এবং এক্সট্রিম রাইট তারা মিলে কিন্তু একটা জোট করেছে। সেখানে কিন্তু আপনার এই যে আরএসএস এর মতো সংগঠন কিংবা বজরং দলের মতো সংগঠন, তারা কিন্তু বিজেপির সাথে মিলে তারা কিন্তু সরকার গঠন শুধু করেছে না, তারা গোটা ভারতের যে রাজনৈতিক যে মানচিত্রটা আছে সেটাকেই পাল্টে দেওয়ার চেষ্টা করেছে। এবং আজকে তার ইতিহাস পাল্টে দেওয়া, তার সংস্কৃতি পাল্টে দেওয়া, তার সভ্যতার যে আপনার যে ব্যাখ্যা সেটাকেই তারা পাল্টে দেওয়ার চেষ্টা করছে। তো এরকম একটা বিপদের জায়গা আমাদের এখানেও কিন্তু থাকতে পারে। আমাদের এখানে একটা যে কার্যকর অপোজিশন, সেটা তো ডেমোক্রেসির একটা এসেনশিয়াল পার্ট। আমরা এই যে একটা কার্যকর অপোজিশনের যে অভাব আমাদের রাজনীতিতে তৈরি হতে দেখছি, এই অভাবটা পূরণ করার জন্য এখন কারা আসবে? এখানে জনগণের পক্ষেকার একটা শক্তি যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, মুক্তিযুদ্ধের সাথে ছিল, মুক্তিযুদ্ধের সংগ্রামের ধারাবাহিকতায় এবং গণতন্ত্রের ধারাবাহিকতায় বরাবর সাথে ছিল, এরকম একটা শক্তি তারা ইমার্জ করতে পারে। আমরা আশা করি সেটা, হ্যাঁ, এটা হবে এমন কিছু না করতে পারে, অথবা কিন্তু সেটার জন্য আপনার যে প্রস্তুতি দরকার তার কিন্তু যথেষ্ট প্রস্তুতি আমরা দেখছি না। তো এরকম একটা জায়গায় সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য একটা সেন্টার রাইট এবং আপনার এক্সট্রিম রাইটের একটা কম্বিনেশন হতে পারে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে মানে আমাদের ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবং এখানে কিন্তু বহু আন্তর্জাতিক সংযোগ, আন্তর্জাতিক প্রচেষ্টাও এর সাথে যুক্ত। দেশের ভেতরের তৎপরতা তো আছেই, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি আপনার মনে করি কি, যে দেখুন জামাতে ইসলামের কথা যদি দেখি, জামাতে ইসলাম কিন্তু খুব কাঁচা খেলোয়াড় নয়। জামাতে ইসলাম এর আগেও
নিষিদ্ধ হয়েছে। জামাতে ইসলামের যে ফাউন্ডার মাওলানা মওদুদী, তিনি তো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরে রাজনৈতিক বিবেচনায়, মুসলিম লীগের রাজনৈতিক বিবেচনায় তিনি ছাড়া পান। কিন্তু আপনার জামাতে ইসলাম পাকিস্তান আমলেও নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছে। কিন্তু সেই নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে না ৭১-এর পরে, ধর্মভিত্তিক হ্যাঁ, ৭১-এর সেই পরে, সময়। সেই সময়ে নিষিদ্ধ এখন নয়। হয়েছে। না না, আমি এখন কথা বলছি না, আমাদের মুক্তিযুদ্ধের পরে পরেই তো তারা নিষিদ্ধ হ্যাঁ, হয়েছে। নিষিদ্ধ হয়েছে। বা মুক্তিযুদ্ধের সময়কালেই। তো এই যে আপনার তারা যে নিষিদ্ধ হলো, সেই নিষিদ্ধ অবস্থা থেকেও কিন্তু তারা কিভাবে তাদের সাংগঠনিক তৎপরতাকে অব্যাহত রাখা যায় সেই ব্যাপারটাতে কিন্তু তারা যথেষ্ট চৌকস মানে আপনার ভূমিকা পালন করতে পেরেছে তাদের বিবেচনা থেকে বা তাদের জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার মানে তাদের যে গ্র্যান্ড ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবে কিন্তু মানে তারা সমস্ত স্টেকটা একটা জায়গায় রাখবে না। আমার তো ধারণা জামাতে ইসলামও থাকবে, হ্যাঁ, এবং আপনার জামাতে ইসলামের আশ্রিত, হ্যাঁ, আবার আপনার তার মতাদর্শকে ধারণ করে কিন্তু তার সাথে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ভাবে প্রদর্শিত হবে, এরকম রাজনৈতিক দলের জন্মের পেছনেও তারা কাজ করবে। আসলে দেখুন, আপনারা এই ব্যাপারে তো অনেক লেখালেখি আছে। জামাতে ইসলাম তো বিভিন্ন যে মিলিটেন্ট আউটফিটগুলো আমাদের এখানে, যে জঙ্গিবাদী সংগঠনগুলো, তার সাথেও তো তার সম্পর্কে, তার সম্পৃক্তির কথা, সম্পর্কের কথা তো নানাভাবে প্রকাশিত। কাজে জামাত যখন জামাতে ইসলাম নামে কাজ করছে, একই সাথে সে কি আপনার হরকতুল জিহাদের সাথে তার সম্পর্ক নাই? কিংবা আপনার অন্যান্য মিলিটেন্ট আউটফিটের সাথে তার সম্পর্কের কথা তো বিভিন্নভাবে আলোচিত, এইগুলো তো প্রমাণিত অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার তারা একই সাথে মাল্টিপল অর্গানাইজেশন করে। তো এইখানে আপনার এখন নতুন একটা আউটফিট, যেহেতু জামাত নাম দিয়ে চলছে না, কিন্তু জামাতের নামটাকে যদি বাতিলই করে দেওয়া হয় পুরোপুরি, তাহলে তো ধরুন লোকজন সহজেই বুঝবে যে জামাতের লোকজন গেল কোথায়। তো কাজেই সেখানে জামাতের আউটফিটও থাকবে, হ্যাঁ, এবং আরেকটা আপনার এবং নতুন নতুন আউটফিটও তৈরি হবে। এবং সেজন্য আপনার এই যে উনি 2013 সালে দেশ ছেড়েছেন, আজকে 18 পেরিয়ে 19, আজকে 6 বছর পরে তার হঠাৎ করে আপনার দেশে ফিরে আসার এই তাগিদ তৈরি হলো কেন? এবং তিনি আপনার আপনার এই যে মানে তিনি এই স্টেটমেন্ট তার করার দরকার হলো কেন? সেটা হচ্ছে তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরে আসলে সেই একই আদর্শের ধারাবাহিকতা, মতাদর্শের, আদর্শ শব্দটা আমার কাছে খুব মানে বেমানান লাগে তাদের ক্ষেত্রে ব্যবহার করতে। একটা মতাদর্শের ধারাবাহিকতায় যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়, ধর্মভিত্তিক রাষ্ট্র করতে চায়, ধর্মের নামে ব্যবহার করে রাজনীতির ব্যবসা করতে চায়, ক্ষমতায় যেতে চায়, এই কাজটাকে করার হালটা কাণ্ডারি হিসেবে হয়তো তাকেই চুজ করা হয়েছে। কাজে এইখানে আপনার কৌশলের বিষয়টাই প্রধান। হ্যাঁ, উপলব্ধি আছে বলে আমার মনে হয় না। উপলব্ধি যদি থাকতো, আমি আবারও সেই একই কথাই বলছি। দেখুন, আপনি মানে দুটো জিনিস দেখুন। একটা হচ্ছে যে তাহলে তো তার ভূমিকা পার্থক্য হতো। উনি 1986 সালে এসে জামাতে ইসলামে যোগদান করেছেন। জামাতে ইসলামে কি সরাসরি যোগদান করা যায়? জামাতে ইসলামে যোগদানের আগে বিভিন্ন স্তরে কাজ করে অন্তত 4টে ধাপ পেরোতে হয়, তারপরে আপনার সদস্যপদ পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা তো তিনি কি করতেন, তার প্রাথমিক জীবন কোথায়, তার সাথে ইসলামী ছাত্র সংঘের কী সম্পর্ক ছিল, 71-এ তার ভূমিকা কী ছিল, এবং আপনার তিনি কোথায় ছিলেন, তিনি যে ব্যারিস্টারি পড়তে গেলেন কার সহায়তায় গেছেন, কোন প্রতিষ্ঠান তাকে সহায়তা করেছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু তলিয়ে দেখার দরকার আছে। আমরা তো জানি যে আজকাল কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বহু ব্যারিস্টার তৈরি হয়েছে, বহু ডাক্তার তৈরি হয়েছে, বহু পেশাজীবী নানা তৈরি হয়েছে। বিশেষত আপনার এই ব্যারিস্টার আইন পেশার বহু মানুষ কিন্তু শতাধিক মানুষকে ওই বিশেষ রাজনৈতিক দল তৈরি করেছেন। তো তারই একজন আর্লিয়ার এক্সাম্পল হয়তো তিনি। তো সেই জায়গায় তিনি এলেন, এসে তিনি আপনার 86-তে যোগদান করলেন। তার আগেরটাও দেখা দরকার। আর পরের ভূমিকা তো বললামই আপনার, যে তিনি তো সর্বতোভাবে জামাতকে এবং জামাতি নেতাদেরকে রক্ষার কাজ করেছেন। কাজে আমি মনে করি না যে আপনার মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটার মধ্যে একটা অন্তর্নিহিত যোগসূত্র আছে।
ব্যারিস্টার তানজিবুল আলম, আলোচনা থেকে আপনার কি মনে হচ্ছে? যেটা আমি বারবার জোর দিতে যাচ্ছি যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ভ্যাকুয়ামটা যদি কোনো পজিটিভ ফোর্স দিয়ে এই ভ্যাকুয়ামটা পূরণ না হয়, তাহলে তো এই ধরনের আশঙ্কা থেকেই যায়। জি, আমি আগের প্রশ্নে আসলে প্রসঙ্গ ছুটে গিয়েছিল, সেজন্য বলা হয় না জামাত নিষিদ্ধ হওয়া নিয়ে। যখন আপনার এই যুদ্ধাপরাধীদের বিচার আমাদের ট্রাইব্যুনালে হচ্ছিল, তখন একটা প্রশ্ন এসেছিল যে সেটা হচ্ছে যে আমরা ব্যক্তি যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিচার করছি, কিন্তু সংগঠন হিসেবে জামাত তো আসলে এই ব্যক্তি সবগুলোকে একসাথে করে আপনার টোটাল অ্যাট্রোসিটিটা করেছে, তাহলে জামাতের কেন বিচার হবে না? তখন আমরা অনেকে বলেছি হ্যাঁ, জামাতেরও আসলে যুদ্ধ অপরাধের জন্য বিচার হওয়া উচিত। আর আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের মানবাধিকার বিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার জন্য শুধুমাত্র যেসব ব্যক্তি জড়িত তারা না, সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন ইতিহাসে যদি আপনি দেখেন এই জিনিসটার উদাহরণ পাওয়া যাবে। তখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে যুদ্ধাপরাধীদের জন্য বিচারের জন্য যে আইনটা আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওইখানে কিন্তু শুধুমাত্র ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে, প্রতিষ্ঠানের শাস্তির কথা বলা হয়নি। তো তারই ধারাবাহিকতায় তখন গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল, মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে আমরা আইনটা সংশোধন করব, যেখানে আসলে প্রতিষ্ঠানকে যাতে দোষী সাব্যস্ত করা যায় কিংবা বিচারের আওতায় আনা যায়। যদি কাউকে আনতে হয় তাহলে এটা প্রথমে জামাতের নামই আসবে। এটা আইনটা এখনো সংশোধন হয় নাই, সুতরাং তাদেরকে যে আপনি ইনডাইটমেন্টে নিয়ে আসবেন, অভিযুক্ত করবেন, তারপর বিচারের ব্যবস্থা করবেন, সেই প্রক্রিয়াটা হয় নাই। কিন্তু ইতিমধ্যে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে হাইকোর্টে 2013 সালে একটা রায়ের প্রেক্ষিতে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এটার কারণটা হচ্ছে যে আমাদের আপনার পিপলস রিপ্রেজেন্টেটিভ আইনের অধীনে যাটার অধীনে আপনার রাজনৈতিক দলগুলো আপনার রেজিস্ট্রেশন পেয়ে থাকে, ওইটার সাথে যে বিধানটা আছে সেটার সাথে জামাতের যে সংবিধান, ওটা পুরোপুরি সাংঘর্ষিক এই অর্থে যে ওরা আসলে বাংলাদেশের সংবিধানের প্রতি বিশ্বাসী না। তারা বলছে তারা শুধুমাত্র আল্লাহর আইনে বিশ্বাসী। তাহলে আমাদের সংবিধানের সাথে যদি আনুগত্য না থাকে, তাহলে আপনি সেই সংবিধানের অধীনে একটা রাজনৈতিক দল করে ওটা রেজিস্ট্রেশন চাইতে পারেন না। ওই গ্রাউন্ডে আপনার হাইকোর্ট থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা ওই রায়ের বিরুদ্ধে আপিলেট ডিভিশনে গিয়েছিল স্টে চাওয়ার জন্য, স্টে পায় নাই, কিন্তু মামলার সিপি ফাইল করে রেখেছে, মামলাটা এখনো শুনানির অপেক্ষায় আছে। তো সে অর্থে বলা যায় আসলে এখনো জামাত বাতিল হয়ে গেছে, ফোরগন কনক্লুশন এই সময় বলা যায় না, এটা আপিলেট ডিভিশনের রায়ের উপরে নির্ভর করবে। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ওরাও নিজেরাও বুঝতেছে যে আমরা যদি এখন মামলাটা শুনানি করতে যাই, আমাদের আসলে জেতার কোনো সম্ভাবনা নাই। কারণ যে তাদের যে সংবিধান এবং তাদের যে কর্মকাণ্ড, তাদের যে বিশ্বাসের কথা তারা বলেছে, মতাদর্শের কথা যেটা বলেছে, সেটা অনুযায়ী বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক, সুতরাং তারা রেজিস্ট্রেশন পেতে পারে না। ওরা কেন এতদিন পরে শুনানি করছে না? কারণ তারা আসলে একটা অনুকূল পরিবেশের অপেক্ষায় ছিল। ওরা ভেবেছিল হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সিম্পেথেটিক ওয়েতে গভর্নমেন্টের পক্ষ থেকে হয়তো আপনার অতটা চাপ দেওয়া হবে না কিংবা অতটা আর্গুমেন্ট করা হবে, সেই জন্য ওরা এই আশায় বসে আছে। তো এই প্রেক্ষিতে তারা হয়তো এই উপলব্ধিতে এখন এসছে যে আসলে এই নামটা তাদের জন্য বার্ডেনেরই বেশি আপনার ইয়ার জন্য। আমি মেদভাইয়ের সাথে একটা জায়গায় শুধু দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে জামাত, আমরা সাধারণ জনগণ যেভাবে চিন্তা করি তার চেয়ে 3 স্তরে আপনার বেশি অ্যাডভান্স চিন্তা করে। এই যেমন ধরুন উনি বলছিলেন, এই ঘটনাটা আসলে সত্য, সেটা হচ্ছে যে পার্টির পৃষ্ঠপোষকতায় বিভিন্ন পেশাজীবী তৈরি করা, এবং তারা চিন্তা করেছে যে আপনি যদি সরকারের 3টা অর্গানের কথা আমরা বলি, যে পার্লামেন্ট, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তাহলে এই 3টা অর্গানের মধ্যে আপনি যদি দখল নিতে চান কোনোভাবে, তাহলে সফট টার্গেট হচ্ছে জুডিশিয়ারি। কারণ জুডিশিয়ারির টোটাল যে বর্তমানে যে আপনার লয়ার আছে সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে, 2500-এর মতো লয়ার আছে। আপনি তার মধ্যে যদি প্র্যাকটিসের ধারাবাহিকতা দেখেন, তাহলে 80% মামলা করে 20% লয়ার। ওই 20% লয়ারই কিন্তু আসলে মূলত আপনার ইয়াটাকে কন্ট্রোল করতেছে, জুডিশিয়ারির আপনার ব্রেথ এবং মাইন্ডটাকে কন্ট্রোল করতেছে। তো এটা সংখ্যার দিক থেকে চিন্তা করেন, আপনি 200 ব্যারিস্টার যদি তৈরি করতে পারে, তাহলে কিন্তু আপনার একটা অর্গানকে আপনি দখলে নিয়ে নিলেন। তো এই সফট টার্গেট, এবং এটা মোস্ট ইফেক্টিভ টার্গেট, এটা দিয়ে কিন্তু তখন আপনি ইভেন পার্লামেন্টকেও প্যারালাইজ করে দিতে পারবেন। কারণ ওরা জানে যে 20টা আপনার পার্লামেন্টের সিট দখল করা কিংবা এমপি তৈরি করা যতটা এফোর্ট রিকোয়ার্ড,
তার চেয়ে অনেক কম সময়ে, অনেক কম এফোর্টে, কম ইনভেস্টমেন্টে আপনি আরেকটা অর্গান দখল করতে পারবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু ওরা অনেক দিন ধরে এরকম প্রতি বছর আপনার জামাতের সমর্থিত তাদের প্যাট্রোনাইজেশনে লন্ডনে যায় এবং ওইখানে এই চৌধুরী মাইনুদ্দিন তার আপনার দাওয়াত ইসলামের যে সংগঠন, ওইটা দিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে, বিভিন্ন আপনার পার্ট টাইম জবের ব্যবস্থা করে। এবং আপনি যদি ইস্ট লন্ডন মসজিদে যান, দেখবেন মনে হবে যেন আপনি মানে মিনি একটা পাকিস্তানে চলে আসছেন। ওখানে যেসব বাংলাদেশিরাই মূলত ওখানে দখল করে আছে পুরো মসজিদটা, কিন্তু তাদের মতাদর্শ যদি আপনি দেখেন প্রত্যেকে জামাতের কানেক্টেড এবং জামাতের সাথে পৃষ্ঠপোষকতা, ওইটাকে তারা কেন্দ্র হিসেবে ব্যবহার করে ওখান থেকে শেষ করতে হবে আমাদের। জি, তো এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তারা অনেক ক্যালকুলেটেড ওয়েতে এখানে আসছে। এখন যে বর্তমানে যে একটা পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হচ্ছে, বিশেষত বিএনপির এই ভগ্নদশা দেখে, আপনার বিএনপিকে যদি রিজারেক্ট করতে হয় এবং সেটা এই জামাতের এই যে অফশুট যেটা আছে, আমরা এতদিন ধরে বলে আসছি বিএনপিকে আসলে মূলত চালায় বিএনপির ব্রেন হচ্ছে জামাত। এখন হয়তো ওরা চিন্তা করতেছে এখন দিস ইজ পারহ্যাপস দি টাইম যে তারা আমরা বিএনপির সাপোর্টটা নিয়ে এখন নতুন রূপে আমরা এটা আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে বিএনপিকে যদি এখন নতুন করে নতুন উদ্যমে আসতে হয় তাহলে তাদের যে ব্যাগেজ এটা অনেক হেভি, ইন দ্য সেন্স যে বিএনপির যারা লিডার আছে তাদের অনেকেরই বিভিন্ন ধরনের অপকর্মের ইতিহাস আমরা জানি। কিন্তু সেই তুলনায় জামাতের যারা সমর্থক কিংবা জামাতের যারা মিড লেভেলের যারা লিডার, তাদের কিন্তু ইমেজ রিলেটিভলি ক্লিন। তো তারা যদি বিএনপির পলিটিক্যাল প্ল্যাটফর্মটা পায় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই যে আপনার আওয়ামী বিরোধী যে একটা প্ল্যাটফর্ম আছে সেটা কিন্তু তাদের পক্ষে খুবই রিলেটিভলি লেস এফোর্টে আপনার সংগঠিত করা সম্ভব হবে। এবং এই জায়গাটাতে আমি মনে করি যে যারা আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তি, তাদেরকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে যাতে করে এই শক্তিটা আবার মাথা দ্বারা দিয়ে উঠতে না পারে। ধন্যবাদ, আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব নিশ্চয়ই ওই অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই ব্যাপারে সবাই সতর্ক থাকবে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।